এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 4 দিনের কর্মবিরতিতে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে আটকা পোশাক প্রক্রিয়াজাত পণ্যবাহী ট্রাক, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। এবং জলবায়ু অভিঘাতে সুনামগঞ্জে নেমে গেছে পানির স্তর, টিউবওয়েলে পানি না ওঠায় ভোগান্তিতে 12 উপজেলার 3 লাখ মানুষ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি রানী। টানা 4 দিনের কর্মবিরতিতে আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তাদের টেবিল ফাঁকা থাকায় হচ্ছে না কোনো কাজ। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। পণ্য ডেলিভারি কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেইনার জট। শুল্কায়নের কাজ শেষ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন C&F এজেন্টরা। আটকে আছে সরকারের রাজস্ব। এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। হাজিরা শুলের প্রতিবেদনে বিস্তারিত। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানি পণ্য জাহাজ থেকে বন্দর চত্বরে নামার পর শুল্কায়ন প্রক্রিয়া শেষে পণ্য ডেলিভারি নিতে পারেন আমদানিকারকরা। কিন্তু গত সোমবার রাতে এক অধ্যাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করলে এর প্রতিবাদে মঙ্গলবার থেকে কলমবিরতি কর্মসূচি পালন করছেন কাস্টমস, আয়কর ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা। রাজস্ব কর্মকর্তাদের সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মবিরতির ফলে কার্যত বন্ধ হয়ে গেছে আমদানি ও রফতানি পণ্য চালানের শুল্কায়ন কার্যক্রম ও রাজস্ব আহরণ। সারাদিন টেবিলে টেবিলে ঘুরলেও দুটি হলরুমে কোনো রাজস্ব কর্মকর্তা উপস্থিত না থাকায় কাজ শেষ করতে পারছেন না C&F এজেন্টরা। অফিসাররা যখন কর্মবিরতি করছে, সে কর্মবিরতির পরিপ্রেক্ষিত হচ্ছে কি আমাদের C&F যারা আমরা কাজ করি সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং সরকারের রাজস্ব যারা আমরা আহরণ জন্য আমরা দ্রৌত বেড়াই, আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। যেখানে আমাদের আগে সময় লাগতো 2 ঘন্টা, সেখানে লাগতেছে এখন 6 ঘন্টা, তারপরে 5টার পরে তারা থাকে না। এটা হলো আমাদের একটা বিশাল বড় সমস্যা। এই কারণে আমাদের সব দিকে আমরা হয়রানির শিকার হচ্ছি। পণ্য চালানের শুল্কায়ন না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে যথাসময়ে আমদানি পণ্য খালাস করতে না পারায় বিপুল জরিমানা ও লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। বিঘ্নিত হচ্ছে রফতানি পণ্য শিপমেন্টও, বাড়ছে শিপিং ও পোর্ট ড্যামারেজ। রেজিস্ট্রেশন নাম্বার ফেলেছি গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বুঝতেছি, আজও পর্যন্ত বুঝতেছি অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। কাস্টমস কর্মবিরতির কারণে আমার রপ্তানিটাও বাধাগ্রস্ত হয়, তাহলে আসলে আমরা সীমাহীন একটা ভোগান্তির মধ্যে পড়ে যাই। আমরা কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না। দেশের ব্যবসা বাণিজ্য এক ধরনের স্থবিরতার মধ্যে পড়ে গেছে। তো এটা আমরা আশা করব যে কোনোভাবে এইসব ইস্যুগুলো তৈরি করে কোনোভাবে যেন আমদানি রপ্তানির ব্যাঘাত না ঘটে। আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও C&F এজেন্টরা। আমরা তো এনবিআর এর লাইসেন্সি, আমরা আন্দোলনের ইয়েসও বলতে পারি না, নো বলতে পারি না, কিন্তু আন্দোলনে আমাদের আমদানি রপ্তানিকারক এবং C&F এজেন্টদের কষ্ট বেড়েছে। বন্দরে মাসুল বৃদ্ধি পাচ্ছে, পোর্টে শিপিংয়ে তার চার্জ বৃদ্ধি পাচ্ছে। আগে বন্দরের চার্জ ছিল মনে করেন $1, এখন 4 গুণ বৃদ্ধি পেয়ে $4। প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউজে গড়ে 7 থেকে 7,500 আমদানি রফতানি চালানের বিল অফ এন্ট্রি বা নথি দাখিল হয়। আমদানি পণ্যের শুল্ক ও কর বাবদ গড়ে প্রতিদিন 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আহরণ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। কর্মবিরতির কারণে সীমিত পরিমাণে কাজ হওয়ায় রাজস্ব আয়ও কমে গেছে। অন্যদিকে পণ্য ডেলিভারি কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে প্রায় 42,000 TEU কন্টেইনারের স্তূপ জমেছে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।
ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে বন্ধ রয়েছে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি। এমন অবস্থায় বেনাপোল, ভোমরা, আখাউড়া, বাংলাবান্ধা, সোনা মসজিদ সহ বেশিরভাগ স্থলবন্দরে আটকে আছে নানা পণ্যবাহী ট্রাক। হঠাৎ নিষেধাজ্ঞার কারণে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে বন্দরে পৌঁছে পড়েছেন বিপাকে। যৌক্তিক কারণ ছাড়া এমন নিষেধাজ্ঞায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এর আগে শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এর ফলে কেবল মহারাষ্ট্রের নবসেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম দিয়ে ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র সহ প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুনামগঞ্জে পানির স্তর নিচে নেমে গেছে, ফলে টিউবওয়েল থেকে উঠছে না পানি। এতে বিপাকে পড়েছে 12 উপজেলার 3 লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকটে নদী ও পুকুরের অস্বাস্থ্যকর পানি পান করছেন স্থানীয়রা। বিস্তারিত লিপসান আহমেদের প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তন ও নদী-নালা, খালবিল ভরাট করায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে অকেজো হয়ে যাচ্ছে টিউবওয়েল। আর এতে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারা। সুনামগঞ্জের শিমুলবাগ গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম এক কলসি খাওয়ার পানি সংগ্রহে তীব্র রোদের মধ্যে যেতে হয় কয়েক কিলোমিটার পথ। তবে পরিবারের সারাদিনের জন্য পর্যাপ্ত নয় এই এক কলসি পানি। কোনো সময় টিউবওয়েলের পানিও খাই, না পাইলে কি তখন গাঙ্গার পানিও খাবাই, তারারে বাচ্চারা খাবাইলে অসুস্থ হয়ে যায়। একই চিত্র জেলার সদর, বিশ্বরম্ভুর, দোয়ারা বাজার সহ মোট 12 উপজেলার সরকারি বেসরকারি টিউবওয়েলের। বিগত সরকারের সময় নিরাপদ পানি সরবরাহের জন্য 34 কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। অথচ প্রকল্প শেষ হওয়ার 2 বছরের মাথায় অকেজো হয়ে গেছে বেশিরভাগ টিউবওয়েল। 9 নং ওয়ার্ডে রঘুনাথপুর, গোবিন্দপুর, শিমুলবাগ যতটা টিউবওয়েল দেওয়া সরকারি সবটা টিউবওয়েল অকেজো। গাঙ্গার হয় না খাইতে খাইতে তোমরা সার হই, আমরা কোনো লাভ হয়েছে না। আমরা খেতি সরকারের দিয়েছি না, আমরা আর খেতি আমরা খাবাইলামও, আমরা টেকা পয়সা দিলাম আরো 10,000 কোটি, তবু হয়নি, আমরা খাইতাম পারছি না। বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপের ওপর নির্ভর করতে হয় এলাকাবাসীর। তবে গভীর নলকূপের পরিমাণও প্রয়োজনের চেয়ে অনেক কম। স্থানীয়রা জানান, টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হওয়ায় পুকুর ও নদীর পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন তারা। কল নাই, এখানে কল নষ্ট, একদিন পানির প্রায় 3 দিন উঠে না। পানি নাই বিতায় সাপ্লাই হয়েছে, সাপ্লাইও বন্ধ। নদীতে পানি এনে খায় বাচ্চা অসুখ দাঁড়িয়ে হয়। জেলায় পানি সংকট দূর করতে ইতোমধ্যে 12 উপজেলার 5000 সাবমার্সেবল গভীর নলকূপ বসানোর কাজ চলমান রয়েছে, যা শেষ হবে আগামী 25 ডিসেম্বরের মধ্যে। প্রায় 4000 নলকূপ আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ইউএনডিপির থার্ড পার্টি এটা অ্যাসেসমেন্ট করেছে, ওনারা এটা সাইটগুলো সিলেকশন করেছে। এগুলো এখন মাঠ পর্যায়ে কাজ চলমান আছে। ইতিমধ্যে প্রায় আমার 1000-এর মতো টিউবওয়েলের ইনস্টলেশন কাজ হয়েছে, বাকিগুলো ক্রমান্বয়ে চলছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তথ্য মতে পানির স্তর নিচে নামায় সুনামগঞ্জের 12 উপজেলায় প্রায় 10,000 টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। এখন সুনামগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুরে ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। এতে পলিটেকনিক ইনস্টিটিউটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একইভাবে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শাহরিয়ার আলম সাম্য হত্যার যারা প্রকৃত দোষী, প্রকৃত খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে পৃথকভাবে 2 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বেলা 11:30টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। জানা যায়, কোতোয়ালি থানার 2টি মামলার একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যা 31 অক্টোবর 2024 তারিখে দায়ের করা হয়। ওই মামলায় চিন্ময়কে ওই বছর 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরে 2024-এর 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণের দাস জামিন শুনানি ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হলে হত্যার মামলা দায়ের করা হয়। এই মামলায় 5 মে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। বর্তমানে পৃথক 6টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পদ অর্জনের দুর্নীতি বিষয়ক মামলার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুদকের গণশুনানিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও 1টি বা 2টি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। লাইসেন্স চিকিৎসক ও টেকনোলজিস্ট ছাড়া চিকিৎসা কার্যক্রম চালানোর দায়ে হবিগঞ্জে একটি ডায়াগনোসিস সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুপুরে শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক সিলগালা করে দেওয়া হয়। অভিযানে দেখা যায় 2021 সাল থেকে অনুমোদন ছাড়াই চলছিল প্রতিষ্ঠানটি। ল্যাব টেকনোলজিস্ট ছাড়া করা হচ্ছিল নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এমনকি পরীক্ষার রিপোর্টে অন্যের স্বাক্ষর বসিয়ে চলছিল প্রতারণা। অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৈশাখ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে চলছে ঐতিহ্যবাহী গ্রামীণ হুরমেলা। উপজেলার চেরাকপুর গ্রামে বটগাছের নিচে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর পহেলা বৈশাখের 2য় রবিবার এই মেলার আয়োজন করা হয়। গ্রামীণ এই মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও খাবার সহ নানা পণ্যের 2 শতাধিক দোকান বসে, যেখানে প্রায় 50 লাখ টাকার বেচাকেনা হবে বলে জানান আয়োজকরা। তবে কৃষিপ্রধান এলাকা হয় কয়েক বছর ধরে ইরি বুড়ো ধান কাটার পর ফাঁকা মাঠে মেলা হচ্ছে। মেলায় আশেপাশে অন্তত 18 থেকে 20টি গ্রামের মানুষ অংশ নেয়। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।